আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে তোমাদের ম্যাথ বইয়ের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সেটা নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে আমি ফুল বেসিকটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এটা 20 থেকে 22 মিনিটের একটা ভিডিও হতে পারে আশা করি। এর একটু তোমরা ধৈর্য ধরে 20টা মিনিটের ভিডিওটা একটু দেখলে তোমাদের বাস্তব সংখ্যার যে অধ্যায়টা সেটা দেখে আসলে অনেক এমসিকিউ আসে, তো তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ ম্যাথ ক্লাস হবে। আচ্ছা, এখানে আমাদের যে 17টা অধ্যায় আছে ম্যাথ বইয়ের, প্রত্যেকটা অধ্যায়ের যে অঙ্কগুলো মানে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক নিয়ে আমি 17টা ভিডিও ইনশাল্লাহ দিব। তো এই 17টা ভিডিও দেখো, তারপর এগুলো নিয়ে ম্যাথ ক্লাস করা হবে। এগুলো নিয়ে এগুলোর যে বিভিন্ন ম্যাথ থাকে সেগুলো সলভ করা হবে। তোমরা সেগুলো দেখে নিও, তাহলে তোমাদের ম্যাথ বইটা আশা করি শেষ হয়ে যাবে একটা ভালো প্রস্তুতির সাথে। শুরু করি। প্রথম হচ্ছে আমাদের অধ্যায়টা কি, আমাদের বাস্তব সংখ্যার অধ্যায়। তো আসলে সংখ্যা যেটা হয়, সংখ্যা, এই সংখ্যাটা আসলে দুই প্রকারের হয়, বুঝছো? সংখ্যা দুই প্রকার, একটা হলো আমাদের বাস্তব সংখ্যা, আর একটা হলো আমাদের জটিল সংখ্যা। 9-10-এর মধ্যে আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আছে, এরপর আমাদের জটিল সংখ্যাটা নিয়েও আছে। বাস্তব সংখ্যা হলো যেটাকে আমরা আট ধারা প্রকাশ করি, ঠিক আছে? বাস্তব সংখ্যাকে আমরা আট ধারা প্রকাশ করি। বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হলো আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যার মধ্যে একটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সর্বপ্রথমে আরেকটা হলো, আরেকটা সেটা বলি, আরেকটা হলো অমূলদ সংখ্যা। তোমাদের বইয়ের বেসিকে আমি পড়াচ্ছি। সর্বপ্রথমে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় P/Q আকারে। মানে আমরা যদি বলি কোনো একটা সংখ্যা যদি মূলদ সংখ্যা হয়, তা অবশ্যই P/Q এর সমান হবে, অর্থাৎ সেটাকে P/Q আকারে প্রকাশ করা যাবে। যে সংখ্যাগুলো হয় 1, 2, 3, 4 ডট 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 ডট, যে সংখ্যাগুলো হয় এগুলো সবগুলো মূলদ সংখ্যা। কেননা এগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় কেমনে? এই 1 এর নিচে একটা 1 আছে, এই 2 এর নিচে একটা 1 আছে, এই 3 এর নিচে একটা 1 আছে, 4 এর নিচে একটা 1 আছে। যেহেতু এগুলোকে আমরা P/Q আকারে অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, তাই এটাকে বলা যায় মূলদ সংখ্যা, ঠিক আছে? আমরা একটা মূলদ সংখ্যা দেখি। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে যে কিউ যেটা সেটা কখনো জিরো হবে না, কারণ আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের নিচে কখনো জিরো হয় না, তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই কিউ কখনো জিরো হবে না। আমরা যদি একটা মূলদ সংখ্যা দেখি, আচ্ছা 11/2, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এর মানটা হলো 5.5। তোমরা ক্যালকুলেটরে যদি 11/2 দাও, 11, আচ্ছা ক্যালকুলেটর যদি 11/2 দিই, সরি, হ্যাঁ, ক্যালকুলেটর যদি 11/2, তাহলে দেখবে 5.5। কোনো একটা এমসিকিউর মধ্যে যদি তোমাদের কোনোটা মূলদ সংখ্যা বের করতে বলে, তোমরা জাস্ট ক্যালকুলেটরের মধ্যে ধরো প্রথম অপশানটা আমাদের 11/2 ছিল, তাহলে তোমরা 11/2 দিছো। যদি দেখো যে এটা থেমে গেছে, আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা দেখাই তাহলে বুঝবে। আচ্ছা আমি আরেকটা নিই, সেটা হলো 10/3। এটা দেখো, এটা কিন্তু থামে নাই, এটা যাচ্ছে গা 3.33333, এটা অনেক, কিন্তু যেটা 11/5, ঠিক আছে, এটা কিন্তু কি থেমে গেছে। আবার আমাদের একটু আগে ছিল 11/2, থেমে গেছে। এরকম থেমে গেলে মনে করবে যে সেটা কি মূলদ সংখ্যা, কারণ এটাকে হচ্ছে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এখন আমরা একটু আগে আরেকটা দেখছিলাম না, সেটা হলো কি 10/3। তো এই 10/3 সমান হলো আসলে 3.333, মানে অনেক 3.3। এরকম যদি একটা সংখ্যা বারবার আবৃত্ত হয়, একটা সংখ্যা যদি বারবার আবৃত্ত হয়, তাহলে আমরা সেটাকে মূলদ সংখ্যা বলবো। এই মূলদ সংখ্যাকে আমরা থামিয়ে দিতে পারি, মানে আমরা এতগুলো 3 না লিখে আমরা চাইলে 3.3, এটাকে বলা হয় পূর্ণোৎপন্নী চিহ্ন, এই বিন্দুটাকে বলা হয় পূর্ণোৎপন্নী চিহ্ন, এটা দিয়ে আমরা থামাই দিতে পারি। অথবা এই সংখ্যাটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো, যে আমি এটার উপর পূর্ণোৎপন্নী না দিয়ে 3.33 দ্বিতীয়টার উপর পূর্ণোৎপন্নী দিতে পারি, ঠিক আছে? আবার তো এদেরকে বলা হয়, এগুলো হচ্ছে আবৃত্ত সংখ্যা, যেখানের মধ্যে কোনো একটা সংখ্যা বারবার, দশমিকের পরে কোনো একটা সংখ্যা বারবার আবৃত্ত হয়, ঠিক আছে? সেগুলো নিয়ে আমরা আরও পরে আসবো। আচ্ছা, এখন যেহেতু মূলদ সংখ্যা হয়েছে, এরপর আমরা অমূলদ সংখ্যায় যাই।
অমূলত সংখ্যায় আসি। আমাদের অমূলত সংখ্যা হলো কোনটা জানো? যেটাকে হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এখন যদি দেখি পি বাই কিউ আকারে তো প্রকাশ করা যাবে না, তাহলে কীরকম হবে? তোমরা এরকম সংখ্যা দেখো না, √2, √3, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা হয়, ঠিক আছে? আরেকটা বলি, এগুলোকে তুমি যে সংখ্যা ধারায় ভাগ দাও, সেটাও কি হবে? অমূলত সংখ্যা হবে, ঠিক আছে? এটা একটা টপিক আছে অমূলত সংখ্যার মধ্যে। আরও কি থাকতে পারে? আচ্ছা, এটা কেন অমূলত সংখ্যা সেটাই বলি। যেমন আমরা যদি √2 এর মান খেয়াল করে দেখি, √2 সমান হলো 1.414213 ডট ডট ডট, এটা হচ্ছে একটা, এটা √2 এর মান লিখছি আর কি। ধরো ক্যালকুলেটর থেকে নিলাম, বই থেকে নিলাম, √2 এর মানটা লিখলাম। এখানের মধ্যে কি কোনো আবৃত্ত সংখ্যা দেখতেছো? কোনো একটা সংখ্যা কি এখানে বারবার আবৃত্ত হয়েছে? হয় নাই। তো এরকম কোনো একটা সংখ্যা যদি তুমি কোনো আবৃত্ত সংখ্যা না দেখো দশমিকের পরে, বুঝে নেবে যে সেটা হচ্ছে কি আসলে অমূলত সংখ্যা। আরেকটা ইজি ওয়ে বলে দিই অমূলত সংখ্যা কেমনে চিনবে। ক্যালকুলেটরের মধ্যে যদি √2 মারি, দেখো √2 দিলাম ক্যালকুলেটরে, ঠিক আছে? এটা কি থামতেছে? দেখো এটা যাচ্ছে কেনা, আবার এখানে আবৃত্ত সংখ্যা নেই, মানে হচ্ছে কি আমরা এটাকে কি থামাইতে পারবো? পুনঃপুনের সংখ্যা দিয়ে থামানোর কোনো পসিবিলিটি আছে? কারণ আমরা জানি না আবৃত্ত হলে আর আমরা একটার উপর দিলে কি হয়ে যায়, মানে পসিবিলিটি থাকে যে আমরা এটাকে থামিয়ে দিতে পারবো। যদি থামিয়ে দিতে না পারি তাহলে সেটা কি হবে না? মূলত সংখ্যা হবে না, সেটা কিসের ইয়াতে যাবে? সেটা হচ্ছে অমূলত সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে মনে রাখার একটা বিষয়। আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করি। দেখো, মূলত সংখ্যা হলো যেটাকে তোমরা পৌনঃপুনিক ভগ্নাংশ দিয়ে থামিয়ে দিতে পারবে, এক কথায় মনে রাখবে, যেটাকে পৌনঃপুনিক ভগ্নাংশ দিয়ে থামিয়ে দিতে পারবে। আর যেটাকে পৌনঃপুনিক ভগ্নাংশ দিয়ে থামিয়ে দেওয়া যায় না, যেটার মধ্যে কোনো আবৃত্ত সংখ্যা থাকে না, আচ্ছা সরি, যেটার মধ্যে কোনো আবৃত্ত সংখ্যা থাকে না, ঠিক আছে? সেটাই হচ্ছে অমূলত সংখ্যা। যেটার মধ্যে আবৃত্ত সংখ্যা থাকে সেটা হলো মূলত সংখ্যা, যেটা আবৃত্ত সংখ্যা থাকে না সেটা অমূলত সংখ্যা। আচ্ছা, তোমাদেরকে আমি আরেক ধরনের মূলত সংখ্যা নিয়ে একটু বলি। তোমরা তো পৌনঃপুনিক সংখ্যা দেখছো, আমাদের পৌনঃপুনিক সংখ্যাটা আমরা যখন 10/3 লিখছি, ঠিক আছে, তখন আমাদের 3 পয়েন্ট এরকম করে লিখলাম না? অনেকগুলো থাকে কি জানো, তিনটা সংখ্যা বারবার আবৃত্ত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করব? ধরো আমাদের এমন একটা ভগ্নাংশ আছে যেটার মান হলো এটা, ধরো 10.278 মানে ডট ডট ডট, এটা বারবার আবৃত্ত হচ্ছে। তো এটাকে আমরা পৌনঃপুনিক ভগ্নাংশ আসলে কেমনে দিব সেটা বলি। দেখো, এটাকে পৌনঃপুনিক ভগ্নাংশ দেওয়ার জন্য আমাদের করতে হবে কি, 10.278, তাহলে এখানে দেখো 2ও বারবার আবৃত্ত হচ্ছে, 7ও বারবার আবৃত্ত হচ্ছে, 8ও বারবার আবৃত্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে আসলে সার্কেলটা এই 278-এর মধ্যে না? তাহলে আমরা এই 278-এর মাঝখানেরটা ছাড়া প্রথমটাতে পৌনঃপুনিক বিন্দুটা দিব, লাস্টেরটাতে পৌনঃপুনিক বিন্দুটা দিব। তাহলে এইভাবে একাধিক যে সংখ্যাগুলো আবৃত্ত হয় সেগুলোকে আমরা এইভাবে করতে পারি। 4টা হলে প্রথমটা দিব, 4 নাম্বারটাতে দিব। 2টা হলে তো দুটোতে দিতে হয়। যদি 2টা হয়, যেমন ধরো 27 আকারে যদি যায়, তাহলে আমাদের এরকম 2 এর উপর 7-এর উপর দুটোটার উপরই দিতে হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আবৃত্ত হওয়ার বিভিন্ন দিক। আচ্ছা, এরপরে আসি। দেখো, এরপরে হলো আমাদের যে মূলত সংখ্যাটা, সেটা 2 প্রকার। আমরা বাস্তব সংখ্যা দেখছি 2 প্রকার, মূলত অমূলত। মূলত সংখ্যাটা হয় আবার 2 প্রকার। একটা হলো পূর্ণ সংখ্যা, ওই আমি যেটা বললাম 1, 2, 3 হয় সেটা। আরেকটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? তো ভগ্নাংশ সেটা নিয়ে তোমরা জানছো যে কীরকম হবে, বারবার আবৃত্ত হবে। এখন এই যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এই পূর্ণ সংখ্যাটা 3 প্রকারের হয়ে থাকে। আমরা 0কে পূর্ণ সংখ্যা বলতে পারি, আবার থাকে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার থাকে
ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 3, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকারভেদ আর কি। পূর্ণ সংখ্যা 3 প্রকার: ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। 1, 2, 3, 4 ... জিরো। আরেকটা ঋণাত্মক সংখ্যা কোনগুলো? -1, -2, -3, -4, -5, পিছনের দিকে সব। আচ্ছা, আরেকটা সংখ্যা থাকে, সেটাকে বলা হয় হলো অঋণাত্মক। এটা বেশি অঋণাত্মক। অঋণাত্মক সংখ্যা এটা আসলে কি হয় জানো? অঋণাত্মক মানে আমরা জাস্ট ঋণাত্মক সংখ্যাটা বাদ দিব, সেখানে শূন্য এবং ধনাত্মক সংখ্যা রাখবে, অর্থাৎ 0, 1, 2, 3, 4। তাহলে অঋণাত্মক আর ধনাত্মকের মধ্যে পার্থক্য কী জানো? ধনাত্মক সংখ্যার মধ্যে 1, 2, 3, 4 থাকে, কিন্তু শূন্য থাকে না। কিন্তু অঋণাত্মক সংখ্যার মধ্যে আমাদের শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলো থাকবে। তাহলে এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার প্রকারভেদ। ঠিক আছে, এরপর আসি আমাদের ভগ্নাংশের প্রকারভেদ। আমরা দেখছিলাম কি মূলত সংখ্যা 2 প্রকার, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমাদের তো পূর্ণ সংখ্যা সম্পর্কে জানলাম, পূর্ণ সংখ্যা 3 প্রকার। ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জানিয়ে পারতে হয়। ভগ্নাংশ সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে আসলে 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ, আরেকটা হলো দশমিক। এখন আসো সাধারণ ভগ্নাংশ কোনগুলো, দশমিক ভগ্নাংশ কোনগুলো সেটা নিয়ে যদি বলি। সাধারণটা কি? সাধারণটা হলো আমাদের জাস্ট নর্মাল একটা প্রসেস, যে আমরা যদি ভগ্নাংশকে 3/4, মানে এরকম উপরে 3 নিচে 4 মাঝখানে একটা দাগ, অর্থাৎ উপরে একটা সংখ্যা, ধরো উপরের সংখ্যাটা পি, নিচের সংখ্যাটা কিউ, আমরা যদি এভাবে লিখি, উপরে পি নিচে কিউ, এভাবে যদি লিখি, সেটা হবে আমাদের সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হলো আমরা যদি 1 দশমিক চিহ্ন দিয়ে 2, 3 এরকম আমরা সংখ্যা লিখি না, তো এগুলো হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। তার সাধারণ হচ্ছে আমরা p/q আকারে লিখলে সাধারণ ভগ্নাংশ, আর দশমিক আকারে লিখলে সেটা হলো দশমিক ভগ্নাংশ। এটা তো বুঝলাম। এখন হলো আমাদের সাধারণ ভগ্নাংশ যেটা হয় সেটা 3 ধরনের হয়। ঠিক আছে, একটা হলো আমি বলি, দেখো সাধারণ ভগ্নাংশ যেটা হয় সেটা হলো 3 ধরনের। কি কি জানো? একটা হলো আমাদের প্রকৃত, তোমরা তো এটা ছোটোবেলায় অবশ্যই পড়ছো যে একটা প্রকৃত হয়, আর একটা হলো অপ্রকৃত, আর একটা মিশ্র। প্রকৃত কোনগুলো জানো? যার আমরা জানি উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। ঠিক আছে, যদি লবটা ছোটো হর থেকে, যদি লব ছোটো হর থেকে, সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। এটা সাধারণ ভগ্নাংশের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ হলো কি লব ছোটো হর বড়। অপ্রকৃত হচ্ছে ঠিক উল্টা, আমাদের হর যেটা সেটা হবে ছোট, লবটা হবে কি বড়। এটা হচ্ছে আমাদের অপ্রকৃত। মিশ্র হচ্ছে কোনগুলোকে বলা জানো? তোমরা দেখবে যে কতগুলোকে আমরা এভাবে লিখি, কতগুলো ভগ্নাংশকে 2, 4/5 এরকম করে আমরা কতগুলো ভগ্নাংশ লিখি না, এরকম 2 দিয়ে পাশে 4/5 দিয়ে। তো এগুলোকে হচ্ছে আমাদের বলা হয় মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মানে সাধারণের মধ্যে ভগ্নাংশের মধ্যে মিশ্রটা হয় আসলে এটা। এখন আমরা যদি প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ দেখি, সেটা হবে লব ছোটো হর বড় হলে 3/4 দিতে পারি। লব বড় হর ছোটো হলে আমরা ধরো বলতে পারি সেটা 5/3। আর মিশ্র ভগ্নাংশের উদাহরণ হলো কি আমাদের এটা 2, 4/5। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ। এরপরে আমরা দেখব দশমিক ভগ্নাংশের প্রকারভেদ। ঠিক আছে, দশমিক ভগ্নাংশের প্রকারভেদ দেখব। আসো, আমাদের যে দশমিক ভগ্নাংশটা হয়, দশমিক ভগ্নাংশ সেটা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। ঠিক আছে, 2 ধরনের হয়। একটা হলো সসীম, এ দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, দশমিক ভগ্নাংশটা হয়, একটা হলো সসীম, আরেকটা হলো অসীম
কিন্তু হবে সেটা আবৃত্ত। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যেগুলো সবগুলো আলোচনা করতে সেগুলো আসলে কার অন্তর্গত জানো? সেগুলো সবগুলো মূলদ সংখ্যার অন্তর্গত। কেন না, আমরা মূলদ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা আনলাম দুই প্রকার। পূর্ণ সংখ্যাকে আবার ডিফাইন মানে 3 ভাগ করলাম কি দিয়ে? ধনাত্মক, শূন্য, ঋণাত্মক দিয়ে। ভগ্নাংশকে করলাম সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে আরেকটু আছে, আবার আমাদের ভগ্নাংশের মধ্যেও আছে, ঠিক আছে? আচ্ছা, আসবো আস্তে আস্তে। প্রথমে এটা শেষ করি। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ কয় প্রকার দেখলাম? 2 প্রকার। একটা সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো অসীম আবৃত্ত। এই কথাটা আসলে মানে কি জানো? অসীম আবৃত্ত। যেটা সসীম হবে সেটা কখনো আমরা আবৃত্ত ধরব না, যেটা সসীম সেটাকে আমরা কখনো আবৃত্ত ধরব না। যেমন তুমি যদি লেখো বলি, হ্যাঁ, 11/2, 11/2 এর মান হবে হচ্ছে 5.5। তাহলে এটা সসীম, মানে কি? এটা থেমে গেছে। এটার অঙ্ক সংখ্যাগুলো আমরা গণনা করতে পারতেছি, একটা দশমিকের পর একটা। অসীম আবৃত্ত কোনগুলো হয় জানো? যেগুলোর অঙ্ক সংখ্যা গণনা করা যায় না। তাহলে হবে 10/3 দিলে আমাদের হবে দেখি 3.333 ডট 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 অনেক অনেক থাকে। এগুলোকে আমরা 3.3 পুনঃপুনিতে থামিয়ে দিই। যেগুলোর অঙ্ক সংখ্যা গণনা করা যায় না সেগুলো হয় অসীম, মানে সেগুলো অসীম পর্যন্ত যায়, সেগুলো অসীম পর্যন্ত যায়। আর যদি সেখানের মধ্যে আবৃত্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো অসীম আবৃত্ত। তাহলে এটা হলো আমাদের অসীম আবৃত্ত, ঠিক আছে? মানে অসীম পর্যন্ত যাবে, কিন্তু বারবার একটা সংখ্যা, দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা বারবার হয়ে যাবে, সেটা হলো অসীম আবৃত্ত। আচ্ছা, এরপরের হচ্ছে তোমাদের আর 3টা টপিক নিয়ে বলি। একটা হলো আমরা একটু আগে পড়ছিলাম কি ধনাত্মক সংখ্যা নিয়ে, ঠিক আছে না? ধনাত্মক সংখ্যা নিয়ে পড়ছিলাম না? আমাদের যে ধনাত্মক সংখ্যা সেটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো মৌলিক সংখ্যা, ঠিক আছে? আরেকটা হলো 1, আরেকটা হলো আমাদের যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তোমাদেরকে এখন আমি এই মৌলিক সংখ্যার আসলে মানে সংজ্ঞাটা বলি। মৌলিক সংখ্যাটা হয় যে কোনো একটা সংখ্যাকে ধরো সংখ্যাটা হতে পারে পি, না সংখ্যাটা তো আর পি হয় না, মানে যে সংখ্যাটা সেটাকে ধরো পি ধারা প্রকাশ করছি এখন। মানে এই পি সংখ্যাটা এমন হবে যে একে শুধু এর পি ধারা, একে শুধু ভাগ করা যাবে পি ধারা বা 1 ধারা, এই দুইটা দিয়ে শুধু ভাগ করা যাবে, আর কিছুই এটাকে ভাগ করা যাবে না, ঠিক আছে? সেটাই হবে মৌলিক সংখ্যা। যেমন ধরো আমরা বলি 2, আমরা বলতে পারি 3। 2কে দেখবে, 2কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, আর 2কে 1 দিয়ে ভাগ দিতে পারি। 3কে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, 3কে আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে যে সংখ্যাটাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা, ঠিক আছে? আর ধনাত্মক সংখ্যা মধ্যে 1 থাকে, 1টা মৌলিকও হয় না, যৌগিকও হয় না, ঠিক আছে? যৌগিক সংখ্যাটা হয় কি, মৌলিক সংখ্যা এবং 1 বাদে বাকি সব সংখ্যাকে বলা হয় কি যৌগিক সংখ্যা। আচ্ছা, তোমরা কি জানো 1 কেন মৌলিক সংখ্যা না? কারণ হলো কি জানো, 1 যৌগিক সংখ্যা না, কারণ 1কে আমরা প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি। 1কে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। বলতে কীরকম আমি বলি, দেখো 1কে আসলে মৌলিক সংখ্যার আসলে যে ক্ষুদ্রতম মানটা, মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম যে মানটা সেটা আসলে 2 হয়। তুমি যদি দেখো 1 কিন্তু প্রত্যেকটা সংখ্যারই কি থাকে, গুণনীয়ক হয়। 1 প্রত্যেকটা সংখ্যারই গুণনীয়ক হয়, তাই 1টাকে আমরা কি বলতে পারি না, মৌলিক সংখ্যা বলতে পারি না। আসলে যৌগিক সংখ্যাটা সহজে চেনা যায়। যৌগিক সংখ্যা যেটা সেটা সহজেই চেনা যায়, কেমন জানো? সকল জোড় সংখ্যা, এটা টপিকটা তোমরা এই জিনিসটা মনে রাখবে যে সকল জোড় সংখ্যা যৌগিক সংখ্যা হয়। 2, 4, 6, ও সরি, আমাদের সকল জোড় সংখ্যা হবে কিন্তু 2 বাদে, মানে আমাদের 2 ছাড়া সকল জোড় সংখ্যা, 2 ছাড়া সকল জোড় সংখ্যাগুলো আমাদের যৌগিক সংখ্যা। এটাই মনে রাখবে তোমাদের। এখানে একটু ভুল হতে পারে যে সকল জোড় সংখ্যা কিন্তু নট ইকুয়াল টু কি 2, মানে 2 হবে না কিন্তু সকল জোড় সংখ্যা, 2 ছাড়া সকল জোড় সংখ্যাই হলো কি আমাদের যৌগিক সংখ্যা। আচ্ছা, আমাদের লাস্ট ছোটো একটা টপিক বাকি, সেটা হলো
আমি বলি আমাদের ধনাত্মক সংখ্যাটা শেষ হলো। এরপরে হচ্ছে আমাদের দেখো এতক্ষণ আমরা যা পড়লাম আসলে সবগুলোই হলো আমাদের মূলদ সংখ্যা, সবগুলোই হলো আমাদের মূলদ সংখ্যা। এখন হচ্ছে আসবো আমরা অমূলদ সংখ্যার একটা প্রকারভেদ নিয়ে। অমূলদ সংখ্যা আসলে শুধু একটাই প্রকারভেদ আছে অমূলদ সংখ্যার। অমূলদ সংখ্যাটা একটাই প্রকারভেদ আছে, সেটা হলো, কারণ অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা বলছিলাম কি অমূলদ সংখ্যা কখনো আবৃত্ত হয় না, তাই অমূলদ সংখ্যাটা কখনো সুসীম হবে না। যেহেতু এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অমূলদ সংখ্যাকে এটা সুসীম হবে না। তাই অমূলদ সংখ্যার একটা প্রকারভেদ আছে, সেটা হলো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটা হচ্ছে অমূলদ সংখ্যার টপিক। তাহলে আমরা যদি সেটা দেখি, অসীম মানে হচ্ছে সেটাকে গণনা করা যাবে না, দশমিকের পরে সেটার সংখ্যা গণনা করা যাবে না। আমরা যদি √2 = লিখি, √2 হলো 2 পয়েন্ট সরি √2 হলো 1.41423 ... আর অনেক সংখ্যা আছে, অসীম পর্যন্ত গেছে গা। তাই অমূলদ সংখ্যাকে কখনো গণনা করা যায় না যে এর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। আর অমূলদ সংখ্যার মধ্যে দশমিকের পরে আবৃত্ত সংখ্যাও থাকে না। তাই এটাকে অমূলদ সংখ্যার মধ্যে একটাই টপিক থাকে, সেটা হলো আমাদের অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। এটা গেল আসলে আমাদের বাস্তব সংখ্যার টপিকের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আচ্ছা, এই অধ্যায়ে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলি। দুইটা জিনিস আছে এই অধ্যায়ের মধ্যে, আর লাস্ট মনে হয় এটাই আছে, হতে পারে, দেখি। আচ্ছা, আগে এটাই বলি। 1 নম্বরে বলি বিশুদ্ধ, আমরা একটু আগে যে পৌনঃপুনিক ভগ্নাংশ শিখছি, সেই পৌনঃপুনিক ভগ্নাংশের প্রকারভেদ বলতে পারো। একটা হলো বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ, বিশুদ্ধ পৌনঃপুনিক, আর একটা হলো মিশ্র পৌনঃপুনিক, মিশ্র পৌনঃপুনিক, ঠিক আছে। বিশুদ্ধ পৌনঃপুনিকটা কীরকম জানো? আমাদের যে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশটা হয়ে থাকে, সেটার মধ্যে আবৃতাংশ ছাড়া আর কোনো অঙ্কই থাকবে না। সেটার যদি একটা উদাহরণ বলি, সেটা হবে আমাদের 1.3333। তাহলে আমরা এখানের মধ্যে ডট, তাহলে আমরা এটাকে পৌনঃপুনিক আকারে লিখলে 1.3 দিয়ে ডট দিব। এখানের মধ্যে কি আসলে এই 3 এর আবৃত্ত অংশ ছাড়াও কি আর কোনো অঙ্ক দেখতেছো তোমরা? যে আচ্ছা, তোমরা কি এখানে এরকম তোমাদের এখানের মধ্যে যদি খেয়াল করো, দেখবে এখানে শুধু আবৃত্ত অংশ আছে, যে 3টা আবৃত্ত হয়েছে সেই অংশটা আছে। কিন্তু মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশের ক্ষেত্রে কী হয় জানো? সেখানে আমাদের অনাবৃত্ত অংশ থাকে। এখন বলবে তোমরা অনাবৃত্ত অংশ কি? অনাবৃত্ত অংশ হলো, আমি বলি, মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশের যদি আমি একটা উদাহরণ লিখি, সেটা হলো 4.2351112। আমি 2 এর উপর পৌনঃপুনিক দিলাম, 1 এর উপর দিলাম। এর মানে কি বলছিলাম আমি? যে শুধু এই 1 আর 2 এটাই কি হচ্ছে, বারবার আবৃত্ত হচ্ছে, ঠিক আছে। যেহেতু এই সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক সংখ্যা নাই, যদি এই সংখ্যাগুলো আবৃত্ত হতো তাহলে আমাদের ক্ষেত্রে সেটা দেওয়া উচিত ছিল কি, আমরা ফার্স্ট একটা দিতাম, লাস্ট একটা দিতাম। যেহেতু এই দুইটার মধ্যে দিছে, তাই মানে বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে শুধু এই দুইটার সংখ্যায় কি হচ্ছে আমাদের, মানে বারবার আসতেছে, এই সংখ্যাগুলো না। তাহলে এক্ষেত্রে আমরা এই 1, 2কে বলবো আবৃত্ত অংশ, এবং এই 2, 3, 5, 1কে বলবো আমরা অনাবৃত্ত অংশ। মানে এটা হচ্ছে আবৃত্ত না, হচ্ছে না, আবৃত্ত হচ্ছে না বলে এটাকে আমরা অনাবৃত্ত অংশ বলবো। তাহলে এটা হলো আমাদের অনাবৃত্ত অংশ, এটা হলো আমাদের আবৃত্ত অংশ। যে পৌনঃপুনিক ভগ্নাংশের মধ্যে আবৃত্ত অংশ অনাবৃত্ত অংশ উভয়টাই থাকে, তাকে বলা হয় মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে শুধু আবৃত্ত অংশ থাকলে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ, আর আবৃত্ত অনাবৃত্ত উভয়টা থাকলে সেটাকে বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। আচ্ছা, তোমাদের এই অধ্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট একটা মানে টপিক নিয়ে বলি, সেটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মনে রাখবে, 0 কখনো স্বাভাবিক সংখ্যা হবে না। 0 ছাড়া, অথবা তোমরা স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম আছে, সেটা হলো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা তোমরা শিখছিলে যে কি 0 ছাড়া 1, 2, 3,
4 ডট 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 এগুলো সবগুলো ধনাত্মক সংখ্যা, তাই এই ধনাত্মক সংখ্যাটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তোমাদের এখান কি বলবো যে আচ্ছা আমি 4টা টপিক লিখি, দেখো একটা হলো আমাদের বাস্তব সংখ্যা, আরেকটা হলো আমাদের, আচ্ছা দাঁড়াও আমি এখানে লিখি, প্রথমে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে, এরপরে হলো আমাদের মূলদ সংখ্যার পরে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এরপরে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার পরে আমাদের আসবে এখানে আরেকটা টপিক থাকে, দাঁড়াও একটু, পূর্ণ সংখ্যাকে আমরা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রথমে হলো আমাদের বাস্তব সংখ্যা, এরপরে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, এরপরে হলো আমাদের পূর্ণ সংখ্যা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা দেখে নাও ভালোভাবে। বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এরপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় হলো আর দ্বারা, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় হলো, এটাকে সাধারণত বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করে। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় ঝেড দিয়ে, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দিয়ে। এখানের মধ্যে হয় কি, এই স্বাভাবিক সংখ্যা যেটা এন যেটা, সেটা আসলে কিসের মধ্যে থাকে, এই এনটা ঝেটের ভিতর আছে, কারণ পূর্ণ সংখ্যা তো আমরা জানি ধনাত্মক, আবার জিরো হয় আবার ঋণাত্মকও হয়, তাহলে এই এন যেটা আছে সেটা ঝেটের মধ্যে আছে। আবার আমরা মূলদ সংখ্যা জানি কি পূর্ণ সংখ্যাও হয় আবার ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে এই ঝেটটা হলো কিউর ভিতর আছে। আবার বাস্তব সংখ্যার মধ্যে আমরা জানি মূলদ সংখ্যাও আছে ও মূলদ সংখ্যাও আছে, তাহলে এই কিউটা হচ্ছে আমাদের আর এর ভিতর আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমাদের এনটা কি কিসের ভিতর আছে, এনটা আমাদের ঝেটের ভিতর আছে, মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে এন ঝেটের ভিতর আছে, এরকমই একটা সিম্বল এটা বোঝাই। সেটা নিয়েও এটা অবশ্যই একটা সেটের চিহ্ন, তো মানে সেটের মধ্যে ইউজ করা হয়। তো এটা নিয়ে আমার যে সেটের যে আমি ভিডিওটা দিব সেট অধ্যায়ের, সেখানের মধ্যে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এন হচ্ছে আমাদের ঝেটের ভিতর আছে, কারণ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার ভিতর আছে, ঠিক আছে। আবার ঝেট হচ্ছে আমাদের কিউ এর ভিতর আছে, আবার কিউ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা আর এর ভিতর আছে। তো এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর মধ্যে আসলে দিয়ে দেয় যে এন কিসের ভিতর, ঝেটের ভিতর আছে, ঝেট কিসের ভিতর, কিউর ভিতর আছে, কিউ হচ্ছে আর এর ভিতর। তো তোমাদের বলবে যে আর কিউ ঝেট এন এই চারটার মধ্যে সম্পর্ক কী, তো এমসিকিউ দিয়ে এটা এবং আরও বিভিন্নভাবে উল্টাপাল্টা করে দিতে পারে। তো তোমাদের মধ্যে এটাকে তোমাদের থেকে আনসার হিসেবে লিখতে হবে, ঠিক আছে। আমার এটার উপর ম্যাথ ক্লাসও আমি দিব, এটার যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবো। তাহলে তোমরা আজকেরটা দেখছো, তোমরা আরেকটু বইয়ে দেখতে পারো, ক্লাসের পরে নিজেরা প্র্যাকটিস করতে পারো, নিজেরা একটু পড়ে নিতে পারো। আমার অন্য ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। কিসের উপর, সেটের উপর আমাদের কি আছে, এরপরে বীজগণিত আছে, এরপরে মনে হয় সমীকরণ। তো এইসব অধ্যায়ের উপর প্রথমে হচ্ছে বেসিক ক্লাস হবে, এরপরে হলো আমাদের হবে ম্যাথ ক্লাস। তো এরপরে ভিডিওটা ইনশাআল্লাহ আমি দিব এর মানে এই যে বাস্তব সংখ্যা এর এই অধ্যায়টার ম্যাথের উপর ইনশাআল্লাহ।